ইউটিউবে একটা ভিডিও বেরিয়েছিল 2-3 বছর আগে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা 3 বা 4 বছরের মেয়ে তার মাকে না বলে মায়ের লিপস্টিক চুরি করে বের করে সমস্ত ঠোঁটে, মুখে, গালে লাগিয়েছে। কিম্ভূত কিমাকার লেজে গোবরে ব্যাপার। তবে মেয়েটার বাবা ওই মেয়েটাকে জিজ্ঞেস করছে, who decided this? Who told you to do this thing? To take your mother's lipstick? তোমার মায়ের লিপস্টিক নিয়ে তোমার মুখে লাগাতে, এইভাবে লাগাতে কে বলেছে? কে ডিসিশন নিয়েছে? ডক্টর ইউনূস গতকাল যে বক্তৃতা দেন, যে জুলাই সনদের ব্যাপারে একটা নাকি ঐক্যমত্য হয়েছে, 9 মাস যাবৎ তারা আলোচনা করে একটা সিদ্ধান্তে এসছেন, এবং ছোটখাটো দ্বিমত থাকলেও বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল মোটামুটি জুলাই সনদের ব্যাপারে একমত হচ্ছে। এবং এই কথাগুলো যে ডক্টর ইউনূস বলছেন, আপনারা টাইটেল দেখলেই বুঝবেন। আমি বলেছি ইউনূসের ধাপ্পাবাজি সরল বাংলাদেশিরা বুঝলো না। মানে ইউনূস ধাপ্পা দিয়েছেন, এই গত 15 মাস যাবত উনি ধাপ্পাবাজি করছেন, একটার পর একটা মিথ্যা কথা, নির্জলা মিথ্যা কথা, খুব কনভিনসিংলি একজন প্রফেসর যেভাবে কথা বলেন, একাডেমিক্যালি উনি দেশবাসীকে বলে যাচ্ছেন। দেশের জনগণ, বিদেশি সাংবাদিক, নেতৃবৃন্দ, অ্যানালিস্ট সবাই শুনছেন একটার পর একটা আজগুবি বক্তব্য ডক্টর ইউনূসের। আপনারা জানেন উনি যখন ক্ষমতাধীষ্ঠ হয়েছিলেন প্রথম 8ই আগস্ট 2024, আমি খুব আশাবাদী ছিলাম। ওনার প্রজ্ঞা এবং রাজনীতি অভিজ্ঞতার জন্য না, অভিজ্ঞতা নেই, আমি মনে করেছিলাম একজন ব্যক্তি বাংলাদেশি যাকে পৃথিবীর সবাই চেনে, তিনি এই বাংলাদেশের মতো দেশের কর্ণধার হয়ে তিনি বিদেশিদের সাহায্যে বাংলাদেশের মতো একটা গরিব দেশকে আইনের শাসনের দিকে নিয়ে যাবেন, গণতন্ত্রের দিকে নিয়ে যাবেন। কিন্তু তিনি গত 15 মাসে আমি মনে করি একটা বিপরীত দিকে দেশটাকে নিয়ে গেছেন, এবং যেখানে নিয়ে গেছেন সেখান থেকে দেশকে উদ্ধার করতে হলে আরেকটা গণ আন্দোলন করতে হবে। উনি যে কথাগুলো বললেন গতকাল, আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত 3টি: হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা, এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কোথায় কোথায় ধাপ্পাবাজি করছেন, মিছে কথা বলেছেন এবং অর্ধ সত্য কথা বলেছেন, সেটাই আমার আজকের আলোচনার মূল বিষয়। ডক্টর ইউনূসকে আমি একজন বিরাট ধাপ্পাবাজ বলছি। অনেকে বলবেন নোবেল লরিয়েট। শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া এটা এখন 20 শতাব্দী এবং 21 শতাব্দীর একটা বড় বিনোদনের ব্যাপার, জোক অফ দ্য সেঞ্চুরি। যেমন এই 2025-এ যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেলেন, ভেনেজুয়েলার এক মহিলা, মাসাদো। এই মাসাদোকে পুরস্কার দেওয়া হলো, শান্তি পুরস্কার দেওয়া হলো। তিনি তার দেশ ভেনেজুয়েলাকে বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করুক, ইসরায়েল তার সেনাবাহিনী নিয়ে ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করুক। এই ধরনের অশান্তিপূর্ণ যুদ্ধংদেহী এক মহিলা, তাকে নোবেল প্রাইজ দেয়া হলো। এবং ডক্টর ইউনূসের ধাপ্পাবাজি, গ্রামীণ ব্যাংকের ফলে দেশের নাকি দারিদ্র বিমোচন হয়েছে, এই ধরনের উৎকট মিথ্যা কথা বলে তিনি নোবেল কমিটিকে কনভিন্স করলেন হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টনের মাধ্যমে মূলত। সুতরাং আমি ডক্টর ইউনূসকে ধাপ্পাবাজ বললে আপনারা চেয়ার থেকে পড়ে যাবেন না। আমি তার ধাপ্পাবাজির ব্যাপারে বই লিখেছি, বইতে বলেছি গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকের সঙ্গে ব্র্যাক এবং প্রশিকার
ধাপ্পাবাজি। ইদানিং আস্তে আস্তে কথাগুলো বের হচ্ছে। ব্র্যাকের ব্যাপারেও দেখলাম এখন লোকজন সোচ্চার হচ্ছে, যেটা একটা ধাপ্পাবাজি, চুরি ডাকাতি আখড়া। আমি সেদিকে যাচ্ছি না। ডক্টর ইউনূস বাংলাদেশের যে এখন উনি প্রধান উপদেষ্টা, শাহাবুদ্দিন চুপ্পুর উনি প্রধান উপদেষ্টা, কি লজ্জার ব্যাপার। যাই হোক, উনি একজন প্রধান উপদেষ্টা। উনি কথা বললেন যে খুনিদের হাত থেকে, যারা ফ্যাসিবাদী খুনি মানুষ হত্যা করেছে, তাদের বিচার করতে হবে, এটাই তার সরকারের অন্যতম উদ্দেশ্য। আর জবাবদিহিমূলক একটা গণতান্ত্রিক সরকারের জন্য যে সংস্কার করা দরকার, সে সংস্কারের দায়িত্ব নাকি এই সরকারের উপর অর্পিত হয়েছে। আমি এই ধরনের কোন ব্যাপারের সঙ্গে আমি পরিচিত নেই। আপনারা যদি জানেন ডক্টর ইউনূসকে কে বা কাহারা এই ধরনের একটা অনুমতি দিল যে আপনি সংস্কার করে দেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেন। হাসিনা যে ফ্যাসিবাদী শাসন করেছিল 15 বছর, সেটা সংস্কারের না করার জন্য কিন্তু হয়নি। সেখানে পুলিশ, সেনাবাহিনী, আমলা, বুদ্ধিজীবী, ছাত্র সমাজ, এদেরকে অবাধে ব্যবহার করা, অত্যাচার করে দেশে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করা, এর জন্য সংস্কার হয়নি বলে সেখানে সংবিধানের দোষ ছিল, সেজন্য কিন্তু হাসিনা ডিক্টেটর হয়নি। একই সংবিধান দিয়ে তো জিয়াউর রহমান শাসন করলেন, তিনি তো স্বৈরাচারী হননি। হিটলার তো নির্বাচনের মাধ্যমে একটা সাংবিধানিক সরকার গঠন করে ফ্যাসিবাদ হয়ে গেল। জার্মানি দেখি হিটলারের পতনের পর সবাই বললো এই সংবিধান বদলে ফেলো, এই সংবিধানের জন্য হিটলারের জন্ম হয়েছে, এই সংবিধানের জন্য মুসলিনী ক্ষমতা দখল করেছিল। এগুলো বাজে উদ্ভট কথা, শিশু সুলভ আচরণ। সংস্কারের জন্য না হওয়ার জন্য হাসিনা স্বৈরাচার হয়নি। ওই একই সরকার ব্যবস্থায় গণতন্ত্র চালানো যায়, আবার ফ্যাসিবাদী শাসন কোন সংবিধানের ধার ধারে না। হাসিনা যেটা করেছে 72 সালের সংবিধানকেও সে মেনে চলেনি। সুতরাং সংবিধানের সংস্কার করতে হবে। এটা ওই যে বাচ্চা মেয়েটা যে মুখে লিপস্টিক মাখিয়ে একেবারে কিম্ভূত কিমাকার চেহারা বানিয়েছিল, বললো কে তোমাকে এটা করতে বলেছে? আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছি। তো ডক্টর ইউনূস ওই মার্কিন যুক্তরাষ্ট্রের 4 বছরের বাচ্চার মতো বলছেন আমি ডিসিশন নিয়েছি সংস্কার করতে হবে এবং একটা মুক্ত স্বাধীন নির্বাচনের আয়োজন করতে হবে সংস্কারের মাধ্যমে, এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমি মনে করি ওনার উপর দুটো ক্ষমতা অর্পিত হয়েছিল। একটা হচ্ছে খুনি লুটেরাদের বিচার করা। 15 মাসে তো কমপক্ষে 15,000 লোকের বিচার হয়ে যাওয়া উচিত ছিল। 700-800 বা 1000 লোকের ফাঁসি হওয়ার কথা ছিল। কয়েক হাজার লোকের যাবজ্জীবন কারাদণ্ড, সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা ছিল ডক্টর ইউনূস। আমি আপনাকে বিপ্লবী সরকার মনে করেছিলাম। আমি বলেছিলাম নেপোলিয়নের মতো আপনি দেশের চেহারা বদলে দেবেন। হয়নি। আপনি ইতিহাসও জানেন না, রাজনীতিও বোঝেন না, আপনি বোঝেন ধান্দাবাজি, ধাপ্পাবাজি। আপনার স্বার্থ কিভাবে রক্ষিত হয় এটা আপনি 16 আনা বোঝেন। ক্ষমতায় এসেই আপনার বিরুদ্ধে হাসিনা যে মামলাগুলো করেছিল ওগুলো তাড়াতাড়ি ওগুলো উড্ড করে ফেললেন। মাহমুদুর রহমানের মামলা কিন্তু আপনি উড্ড করেননি। 100-র উপর মামলা ছিল তার উপরে। দেশে ফিরে আসার পরেও তাকে জেলে যেতে হলো, মনে নাই? মনে আছে আপনার নিশ্চয়ই, এখনো অ্যামনেশিয়া হয়নি আপনার। যাই হোক, বিচার আপনি বলছেন বিচার প্রায় শেষ। আমরা কদিন পরে আপনি এই যে সিভিলিয়ান আওয়ামী খুনি ডাকাত লুটেরা যেগুলোকে আপনি কোর্টে নিচ্ছেন আর আনছেন, ওরা হাসি মুখে আসছে, হাসি মুখে যাচ্ছে, ওরা তো আপনি চলে গেলেই, এই সরকারের মেয়াদ শেষ হলেই ওরা জামিন পেয়ে বেরিয়ে আসবে। একটারও ফাঁসির আদেশ হয়নি। আপনি আমতা আমতা করবেন না, তোতলাবেন না। আপনাকে প্রথম একটা প্রশ্ন করি, আমি আলোচনার সূত্রপাত করছি, খুবই এম্বারাসিং প্রশ্ন। এই যে
খুনি ওসি প্রদীপ, তাকে উচ্চ আদালত কি করলো? ফাঁসির আদেশ দিয়েছিল। এবং মহামান্য বিচারক কি বলেছিলেন? 7 ওয়ার্কিং ডেজ, 7 দিনের ভেতরে এই ফাঁসি এক্সিকিউট করতে হবে। প্রায় 8-10 মাস হয়ে গেল, ওসি প্রদীপ এখনো বহাল তবিয়তে। আপনি তো পাবেন না, আমতা আমতা করবে না। ডক্টর ইউনূস, আপনি সহজভাবে বলেন এটা আপনার ব্যর্থতা, আপনি বিচার করতে পারেননি ওসি প্রদীপের। বিচার হয়ে গেছে, তাকে ফাঁসিতে লটকাতে পারেননি, আর আপনি বলছেন বিচার প্রায় শেষ, সব আপনি বিচার করে ফেলবেন। খুনিদের, লুটেরাদের কথা কিন্তু আপনি বলেননি। তারা খুনি এবং লুটেরা। এখন যেটা তথ্য বেরিয়ে আসছে, প্রায় 380 বিলিয়ন না 300 কত বিলিয়ন ডলার হাসিনা সরকার দেশ থেকে বাইরে পাচার করেছে। 300 বিলিয়নের বেশি। বাংলাদেশের রিজার্ভে কত আছে? 25 বিলিয়নের মতো। 300 বিলিয়ন থাকলে বাংলাদেশ এখন সত্যি সত্যি সিঙ্গাপুরের মতো উন্নত হয়ে যেত, উন্নতির দ্বার প্রান্তে পৌঁছাত। আপনি বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছেন, সুশাসন, আইনের শাসন, অর্থনৈতিক শৃঙ্খলা এগুলো অর্জিত করেছেন, বিদেশ থেকে বিনিয়োগ আসছে, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে। আপনি বলছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসব মুখর নির্বাচন হবে। নির্বাচন কোনো উৎসবের ব্যাপার না, নির্বাচন একটা সিরিয়াস ব্যাপার। পৃথিবীর কোন উন্নত দেশে নির্বাচন উৎসব বলে কেউ ওটাকে সেলিব্রেট করে না। লোকে যায়, ভোট দেয়, চলে আসে। কোন স্লোগানও নেই, হইচই নেই, একটা ব্যানার। আমি উন্নত দেশে থেকে দেখলাম, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ব্রিটেন, আমেরিকা, কানাডা, কোথাও আমি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়েছে এ কথা শুনি নাই, পাগলেও হতে বলে না। যাই হোক, আপনার উৎসব মুখর নির্বাচন আপনি করবেন, ভালো কথা। গত 9 মাস যাবৎ সংস্কার প্রস্তাব সমূহ আপনি বললেন আলোচনা হয়েছে। ছোটখাটো দ্বিমত থাকলেও নাকি রাজনৈতিক দলগুলোর ভেতরে কোন বড় ধরনের কোন দ্বিমত নাকি নাই এই জুলাই সনদ নিয়ে। আপনি বিএনপির সঙ্গে আলাপ করেছেন, সর্ববৃহৎ দল, তারা কি আপনার জুলাই সনদের সব পয়েন্ট মেনে নিয়েছে? তারা তো বলছেন, তারা যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছেন, আর আপনারা ধুয়ে মুছে সরিয়ে দিয়ে এমন একটা ভাব দেখাচ্ছেন যে বিএনপি যেন আপনাদের সব পয়েন্টে এগ্রি করেছে। এটা তো আপনার মিথ্যাচার করছেন, আপনি ধাপ্পা দিচ্ছেন। ধাপ্পাবাজ মানে আপনি ব্লাফ দিচ্ছেন। বিএনপি মেনে নেয় নাই। এবং জামাতে ইসলামী কি বলছে? আর জামাতে ইসলামী সহ 8 দল, তারা বলছে নির্বাচনের আগেই গণভোট করতে হবে, এবং গণভোট হবে এই 94 পৃষ্ঠার ওই লিখিত ডকুমেন্টের উপরে। দেশের অশিক্ষিত শিক্ষিত লোকজন সবাই ওই জুলাই সনদ পড়বে, পড়ে বুঝবে, তারপরে সিদ্ধান্ত নেবে তার পক্ষে ভোট দেবে নাকি বিপক্ষে ভোট দেবে। যে দেশের এখনো লোকজন ভোট দেওয়ার জন্য ক্যান্ডিডেটের নাম পড়তে পারে না, দলের নাম পড়তে পারে না, সেই জন্য সেখানে ধানের শীষ, দাড়ি পাল্লা, নৌকা, লাঙ্গল এই সমস্ত প্রতীক ব্যবহার করা হয়। যে দেশে এখনো নির্বাচনের জন্য প্রতীক ব্যবহৃত হয়, সে দেশে পিআর পদ্ধতি হবে, আর জনগণ ভোট দিয়ে বলে দেবে যে হ্যাঁ এই জুলাই সনদ খুব ভালো জিনিস, বা কেউ বলবে না না এটা আমরা মানি না। এই আপনি এই মিথ্যাচার গুলো কেন করছেন? যে জুলাই সনদের ব্যাপারে রাজনৈতিক দলদের ভিতরে একটা মতৈক্য চলে এসছে, তারা সব একমত, এটা সত্য কথা নয়। আপনি বললেন সংবিধান সংস্কারের উপর গণভোট নির্বাচনের দিনেই হবে, বিএনপিও তাই চায়। কিন্তু আপনার যে 4টা পয়েন্ট আপনি বলেছেন, কিসের উপর গণভোট হবে? ওই 94 পৃষ্ঠার উপরে না, ঠিক আছে। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার থাকবে, জনগণ এটা হ্যাঁ বা না বলবে। 2 নম্বর পয়েন্ট খ, আপনি বলছেন 2 কক্ষ বিশিষ্ট উচ্চ কক্ষ থাকবে একটা, 100 জন সদস্য নিয়ে উচ্চ কক্ষ গঠিত হবে। এই যে বাইক্যামেরাল লেজিসলেচার, নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ, লোয়ার হাউস এন্ড আপার হাউস,
এটা কি বাংলাদেশের কয় পার্সেন্ট লোক এটা বুঝে? আমি তো মনে করি 10-12%-এর বেশি, খুব বেশি যদি হয় 20-30% লোক হয়তো বোঝে। তর্কের খাতিরে ধরে নিলাম 80% লোক বোঝে যে কক্ষ বিশিষ্ট সংসদ কি জিনিস, আপার হাউস লোয়ার হাউস, এটা তারা বোঝে। 80% বোঝে, 20%ও বোঝে না কমপক্ষে। ব্যাপারটা উল্টো হবে আর কি, 20% বোঝে, 80%ই বোঝে না, কিন্তু তারা গণভোটে ভোট দেবে, এটা আপনি বলে দিচ্ছেন। এবং যে 30টি বিষয়ে নাকি ঐক্যমত হয়েছে, আপনি কি সেটা সমর্থন করেন? এই প্রশ্ন থাকবে জনগণের কাছে। কোন 30টি বিষয়? 30টা বিষয় নাকি ঐক্যমত হয়েছে, সেটা আপনি জনগণকে জিজ্ঞাসা করছেন, আপনি কি সেটা সমর্থন করেন? উনি বলবেন হ্যাঁ বা না। এবং আপনি প্রমিস করেছেন নারী প্রতিনিধি বৃদ্ধি পাবে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করা হবে, খুব ভালো কথা। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ন্ত্রিত হবে, এটা পার্লামেন্টারি সিস্টেমে পৃথিবীর কোথাও নেই। পার্লামেন্টারি সিস্টেমে একজন 50 বার প্রধানমন্ত্রী হতে পারে। আপনারা যাই হোক কোন আইনের মাধ্যমে করলেন, আলিরিয়া সাহেব কি বুদ্ধি দিলেন, আপনি করে ফেললেন, এটা একটা গোজামিল, জগা খিচুড়ি ব্যাপার। এবং 4 নম্বর যে পয়েন্ট আপনি বললেন, রাজনৈতিক নেতাদের সমর্থনেই জুলাই সনদ গৃহীত হবে। কিন্তু আমি একটু আগে বললাম রাজনৈতিক নেতৃবৃন্দ, 8 দল তো বলছে নির্বাচনের আগে যদি গণভোট না হয় তাহলে তারা নির্বাচনই হতে দেবেন। আর আপনি বলছেন রাজনৈতিক দলগুলো সব একমত পোষণ করছে। ছোটখাটো তাদের ভিতরে মতবিরোধ রয়েছে, কিন্তু মোটামুটি তারা এই মেনে নেবে সবকিছু। এবং এখানে গণভোটে হ্যাঁ যদি বিজয় লাভ করে তাহলে 180 দিনের ভেতরে সংসদ সেটা পাশ করবে এবং 30 দিনের ভেতরে সেটা আইনে পরিণত হবে। এবং আপনি বলেছেন আপনার সরকার অর্থনীতিকে গভীর গহ্বর থেকে তুলে এনেছেন। বৈদেশিক বিনিয়োগ, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেয়েছে 19.13%, এবং ডেনমার্কের সহায়তায় $550 মিলিয়ন বিনিয়োগ করছে ডেনমার্কের একটা কোম্পানি। সেটা দিয়ে লাল দিয়া কন্টেইনার পোর্ট হবে, 30 বছরের চুক্তি হবে। এটা কি আপনার ম্যান্ডেটের ভিতরে আছে? জনগণ কি আপনাকে অধিকার দিয়েছে যে আপনি বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করেন এই $550 মিলিয়ন? তারপরে আপনারা আমেরিকার একটা কোম্পানিকে চট্টগ্রাম বন্দর লিজ দিয়ে দিচ্ছেন, তারা ডেভেলপ করবে। ডক্টর ইউনূস, এই ব্যাপারে কি আপনার কাছে জনগণের কোনো ম্যান্ডেট আছে? জনগণ কি বলেছে? আমরা কি বলেছি যে আপনি চট্টগ্রাম পোর্ট যাকে ইচ্ছা তাকে দিয়ে দেন? এগুলো তো বিরাট বিরাট অর্থনৈতিক সিদ্ধান্ত, $1 বিলিয়ন ব্যাপার। এবং এখানে $550 মিলিয়ন ডেনমার্ক ইনভেস্ট করবে। এটা কি আপনি আপনার গ্রামীণ ব্যাংক পেয়েছেন? বাংলাদেশ কি গ্রামীণ ব্যাংক? আপনি যে বেআইনি ভাবে গ্রামীণ ফোন যখন বানালেন, নরওয়ের টেলিনর কোম্পানিকে আপনি একচেটিয়া সুবিধা দিয়ে দিলেন যে তোমরা এই টেলিফোন সেট গুলো সাপ্লাই করো। নরওয়ের টেলিনর কোম্পানি টেলিফোন সেট দিল এবং তারা $14 বিলিয়ন বেশি ট্যাক্স না দিয়ে চলে গেল। আপনি বাংলাদেশ থেকে নরওয়ের একটা টেলিফোন কোম্পানি $14 বিলিয়ন হাতিয়ে নিল শুল্ক না দিয়ে। আপনি তার সহযোগী, একজন অপরাধী, আপনার বিচার হওয়া উচিত। এবং বাংলাদেশ কিন্তু গ্রামীণ ব্যাংক না। বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ওই যে টেলিনর কোম্পানিকে আপনি টাকা পাঠাতে দিয়ে দিলেন, ওইটা একটা অপরাধ। এবং এই দ্বিতীয় অপরাধ হচ্ছে আপনার ডেনমার্কের কোম্পানিকে $550 মিলিয়ন দিয়ে লাল দিয়া কন্টেইনার পোর্ট হবে, গ্রিন পোর্ট হবে। এটা তো পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে, সরকার সিদ্ধান্ত নেবে যে লাল দিয়াতে হবে না নীল দিয়াতে আমরা বন্দর বানাবো। সে সিদ্ধান্ত আপনি নিচ্ছেন কি করে? ওই 4 বছরের আমেরিকার মেয়ের মতো, বাচ্চার মতো।
আপনি মুখে লিপস্টিক মাখিয়ে বলছেন সিদ্ধান্ত কার? আমার, আই হ্যাভ ডিসাইডেড। বাচ্চা যখন বলে আই হ্যাভ ডিসাইডেড, আমরা হাসি, খুশি হই, বিনোদন হয়, জোক হয়। আপনি এই 85 বছর, 84-85 বছর বয়সে আপনি যদি এরকম ডিক্টেটোরিয়াল কথাবার্তা বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে দেবেন কাকে? ডেনমার্ককে দিয়ে দেবেন লালদিয়াতে কন্টেইনার পোর্ট করতে। কাল নির্বাচিত সরকার যখন আসবে ফেব্রুয়ারি মাসের পরে, তারা যদি মনে করে লালদিয়া বন্দর আমাদের জন্য লায়াবিলিটি, আমরা ডেনমার্ককে না, এটা আমরা জার্মানিকে দেব, ফ্রান্সকে দেব বা চীনকে দেব, তখন আপনি সরকারের হয়ে আগে ভাগে এই ধরনের সিদ্ধান্ত কেন নিলেন? এখানে নিশ্চয়ই কিকব্যাকের একটা ব্যাপার আছে। 550 মিলিয়ন ডলার তারা ইনভেস্ট করবে, নিশ্চয়ই 50 মিলিয়ন ডলার বা 100 মিলিয়ন ডলার কারো কারো পকেটে যাবে। আপনি সেই ব্যবস্থা করে দিচ্ছেন, এটা তো আমরা সন্দেহ করতেই পারি। টেলিনরকে আপনি 14 বিলিয়ন ডলার দিয়ে দিয়েছেন, নোবেল প্রাইজ পাওয়ার পরে বলেছেন আপনি হ্যাঁ এই টাকাটা আদায় করতে হবে। আপনাকে প্রশ্ন করি, নরওয়ের কাছ থেকে 14 বিলিয়ন ডলার ফেরত এসেছে বাংলাদেশের ট্রেজারিতে? আসেনি। আসলে আমরা খবরটা পেতাম। আপনি এটা বললেন সস্তা পপুলারিটির জন্য। এই যে 550 মিলিয়ন ডলার দিয়ে আপনি গ্রিন পোর্ট বানাচ্ছেন, বলছেন ইউরোপীয় কোন দেশের এত বড় ইনভেস্টমেন্ট আর বাংলাদেশে করেনি। আপনাকে কে অধিকার দিয়েছে? কেউ দেয়নি। আপনি ওই মেয়েটার মতো, বাচ্চা মেয়েটার মতো লিপস্টিক নিজে লাগিয়ে বলছেন ও আই হ্যাভ ডিসাইডেড। I ask myself. আপনি ভালো কথা বলেছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লোকজন ঐক্য প্রদর্শন করেছিল সেটা ভুলে গিয়ে দেশকে দ্বিধাবিভক্ত করা যাবে না, কিন্তু আপনি তো দ্বিধাবিভক্ত করছেন। খুনি লুটেরাদের বিচার, সুষ্ঠু বিচার, এটা আপনিও জানেন, আমিও জানি, দর্শক শ্রোতারাও জানে। কারো কোনো বিচার হবে না। বিচার হলে তো প্রথমেই আপনি শাহাবুদ্দিন চুপ্পুকে ঘাড় ধরে, ওর কলার ধরে জেলে ঢুকাতেন। এই যে জেনারেল উৎকট, জেনারেল হাসিনার আত্মীয় ওয়াকারুজ্জামানকেও গর্দান ধরে জেলে ঢোকানো হতো। সে 600 কত লোককে আটকে রেখে পরে পাচার করে দিল। হয়তো এক একজনের কাছ থেকে 10 কোটি, 20 কোটি, 50 কোটি টাকা হাতিয়ে নিয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান ও তার সহযোগীরা। 25 জন জেনারেলকে যেটা আই ওয়াশ করা হচ্ছে, তারা এয়ার কন্ডিশন বাসে আসে আর যায়। এর দিয়ে কি খুনিদের বিচার হয়? খুনি সরকারের লাঠিয়াল কে ছিল? একটা শাহাবুদ্দিন চুপ্পু, আর লাঠিয়াল ছিল ওয়াকারুজ্জামান, পুলিশের আইজি, হোম সেক্রেটারি, হোম মিনিস্টার, তারা ছিল লাঠিয়াল। সে লাঠিয়ালদের দুইজন তো আপনার হাতের কাছেই ছিল, একটা শাহাবুদ্দিন চুপ্পু, একটা ওয়াকারুজ্জামান। তাদের বিচার না করে আপনি বলছেন বিচার করা হবে। কার বিচার করবে? জনগণ এই সমস্ত বিশ্বাস করে না। আর সংস্কারের জন্য তো নতুন বিচারক, নতুন পুলিশ, নতুন সেনাবাহিনী, নতুন আমলা দরকার ছিল। এই 15 মাসে আপনার যদি সদিচ্ছা থাকতো, নতুন পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ দিতে পারতেন। পুরনো গুলোকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে যারা এই হাসিনার আমলে কাজ করেছে, এই আপনার 64টা জেলার এসপি এবং যতগুলো থানা আছে সে থানার অফিসার ইনচার্জ, দারোগাতে তো আপনি নিষ্কৃতি দিতে পারতেন। আপনি দেননি। 15 মাসে এগুলা সব করা যেতে পারত। ট্রেন করে 15 মাসে নতুন কয়েক ব্যাটালিয়ন, নতুন সৈন্য ট্রেন আপ করা যেত, বাদ বাকি গুলোকে ছাঁটাই করে দিয়ে। সেটা আপনি করেননি। সংস্কারের জন্য সর্বপ্রথম দরকার ছিল র্যাবকে নিষিদ্ধ করা। র্যাব মানুষ মারার যন্ত্র তৈরি করলো, সেই যন্ত্রের কোনো বিচার হয়নি। আয়না ঘর রিফারবিশ করে ওয়াকারুজ্জামান দেয়াল টেয়াল তুলে আয়না ঘরের যে চিহ্ন, যেখানে ক্রাইমের সিন, সেই ক্রাইম সিনকে ইন্টারভেন করে ওয়াকারুজ্জামান অবৈধভাবে আয়না ঘরকে জনগণের চোখের সামনে থেকে বাইরে পাঠিয়ে দিল। সেটার কোনো বিচার হয়নি। বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম বন্দর দেয়া বা লাল দিয়া বন্দর বানানো
এবং গ্রামীণ ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা কর মৌকুফ, এগুলো আপনার অনধিকার চর্চা। আপনি গ্রামীণ ব্যাংকের সরকারের শেয়ার ছিল 25%, সেটাকে কমিয়ে আপনি 10% করলেন। আপনি কি পেলেন কোথায়? ম্যান্ডেট কে দিল আপনাকে? কে বললো যে গ্রামীণ ব্যাংকের সরকারের শেয়ার 25% থেকে কমিয়ে 10% করা হোক? এটা পার্লামেন্ট করত, সংসদ এই সিদ্ধান্ত নেওয়ার মালিক ডক্টর ইউনূস। আপনি এই সিদ্ধান্তের মালিক নন। সুতরাং আপনার সম্পর্কে আমি আর কত কথা বলবো? আমার তো কোনো ব্যক্তিগত আক্রোশ নেই আপনার প্রতি, কিন্তু আপনি যে কাজগুলো করেছেন গত 1.5 বছরে, এগুলো অনৈতিক। এই যে আপনি আরাকান আর্মি, মার্কিন মদত পুষ্ট একটা ঠ্যাঙ্গারে বাহিনী, চীনকে যাতে মিয়ানমার থেকে বের করে দেওয়া যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সেই বার্মা অ্যাক্টের পলিসিতে আপনি এবং আপনার উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সিআইএ এবং পেন্টাগন কে খুশি করার জন্য বাংলাদেশের জনগণের কাছ থেকে লুকিয়ে আপনারা তাদেরকে করিডোর দিতে যাচ্ছেন। এবং চীনের সঙ্গে বাংলাদেশের যদি কোনো ভবিষ্যতে কোনোদিন কোনো যুদ্ধ হয় এই আরাকান নিয়ে, তার 16 আনা দায় হবে আপনার। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করছেন। আপনার উপদেষ্টাদের অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য বেআইনি ভাবে অনেকগুলো কাজ করছেন। আপনি বলেছেন 3টা জিনিস করার আপনার ম্যান্ডেট ছিল, সংস্কার আপনার ম্যান্ডেট ছিল না। আসলে 2টা জিনিস, একটা হচ্ছে বিচার করা খুনিদের, লুটেরাদের, আর 2 নম্বর ছিল আপনার এই একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। আপনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট মাত্র। আপনি বিহেভ করছেন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মতো। এই অন্যায়গুলো বিচার একদিন করবে জাতি। তবে আপনি যখন ধাপ্পাবাজি দিচ্ছেন, এটা কতটা টেকসই হবে? বিএনপি, জামাত, অন্য দলরা আপনার এই সংসদ জুলাই সনদ এর ব্যাপারে যে সিদ্ধান্ত আপনি নেবেন, সেটা তারা কোন দিকে কিভাবে গ্রহণ করবে বা করবে না, সে ব্যাপারে আমি অনেকটা সন্দিহান। আমি মনে করি আপনাকে এদেরকে আপনার মোকাবেলা করতে হবে। কোনো কিছু সমাধান হয়নি, কোনো ঐক্যমত্য হয়নি। আপনি বেআইনি ভাবে যে চুক্তিগুলো করেছেন, এগুলো এক্ষুনি স্ক্র্যাপ করেন। চট্টগ্রাম বন্দর কাউকে দিতে পারবেন না, সে ম্যান্ডেট আপনার নাই। আপনি ডেনমার্কের কোন কোম্পানির সঙ্গে, সেটা আমাদের যতই লাভজনক হোক, আপনি এটা করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। আরাকান আর্মির সঙ্গে গোপন চুক্তি করে বাংলাদেশের টেরিটরি ব্যবহার করে তাদেরকে ট্রানজিট দেওয়ার অধিকার, বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটিকে অবজ্ঞা করে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে আপনি যেটা করছেন, সেটা জাতির নিরাপত্তার জন্য একটা বিরাট থ্রেট হয়ে দাঁড়াবে। এবং আপনি চীনকে খেপাচ্ছেন ভারতকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য। এর দাম বাংলাদেশকেই দিতে হবে। আর যদি আপনার ভাগ্য খারাপ হয়, আপনি যদি পালিয়ে যেতে না পারেন, আপনাকে এই দায়ভার নিতে হবে। দেশের আদালত একদিন আপনাকে বিচার করবে। পোস্টমাস বিচার হলো, আপনার মরণোত্তর হলেও আপনার একটা বিচার হবে আপনি যে অন্যায়গুলো করেছেন। আজকে আর আমি কথা দীর্ঘায়িত করব না। ভালো থাকবেন সবাই। তবে ডক্টর ইউনূস যেগুলো বলেছেন, এগুলো ধাপ্পাবাজি কথা। এই কথা দিয়ে বাংলাদেশের কোনো আইনের শাসন, গণতন্ত্র এবং একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যাবে, আমি সেটা মনে করি না। আপনার 2টো অধিকার আছে, 2টো ম্যান্ডেট আছে। একটা বিচার করা, আপনি বিচার করতে পারলেন না, আপনি বলেন যে মাফ করে দেওয়া, বিচার করতে পারিনি। 2 নম্বর, একটা মাত্র পয়েন্ট আপনার আছে, একটা নির্বাচন দিয়ে আপনি মানুষ যেটুকু আছে নিয়ে